প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কাজশক্তি ও ক্ষমতা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত। এই ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথ প্রতি বছর কোনো না কোনো বোর্ডে কিন্তু আসে। এমন কোনো বছর নাই যেখানে ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথ কোনো বোর্ডে আসে নাই। তোমরা এখানে একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছ যে 25 সালে ঢাকা বোর্ডে, যশোর বোর্ডে, রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ডে কিন্তু এই ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত সৃজনশীল সমস্যাগুলো আসছে। একই সাথে দেখো 24 সালে ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডেও আসছে, রাজশাহী বোর্ডেও আসছে, আবার বরিশাল বোর্ড, তারপর চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথ কিন্তু প্রতি বছরই আসছে। সুতরাং আজকের ক্লাসটি আমার সাজানো হয়েছে এই ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথগুলো সমাধান করার জন্য। তোমার যে যে সূত্রগুলো জানা দরকার, যে যে কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকা দরকার, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একই সাথে এ সম্পর্কিত কয়েকটি সৃজনশীল সমস্যাও আমি সমাধান করব। সুতরাং এবার যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি শেয়ার করে রাখবে। এর ফল অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। তো চলো আমরা প্রথমে এই ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথগুলো করার জন্য যে সকল সূত্র এবং কনসেপ্টটা তোমার জানা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো ক্ষমতার সংজ্ঞা থেকে কিন্তু আমরা জানি যে একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ P=W/T। এই W সমান আমরা আবার জানি mgh/T। m সমান আমরা লিখতে পারি ρv/T। এখানে এইচটাকে আমরা অনেকে উচ্চতা মনে করি। আমরা এই এইচ মানে এখানে ধরবো হচ্ছে কি, এইচটা হচ্ছে আমাদের গড় সরণ। এটা একটু মনে রাখবে, এই এইচটা হচ্ছে কি আমাদের গড় সরণ। যখন আমরা একটা পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে পাম্পের ক্ষমতা বের করব, তখন ওই পানি শূন্য করার জন্য ওই কুয়াটার গড় সরণ আমাদের বের করতে হয়। পানি যে উত্তোলন করব তখন আমাদের গড় সরণ বের করতে হয়। তো এই গড় সরণ বের করতে যেয়ে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়। তো এটা আমরা উচ্চতা না ধরে এটাকে আমরা ধরবো হচ্ছে কি গড় সরণ। আর এখানে রো তো পানির ঘনত্ব, ভি হচ্ছে কি কুয়ার আয়তন। কুয়ার আয়তন হতে পারে, যদি একটা ট্যাঙ্কি বলে তাহলে সেই ট্যাঙ্কের আয়তন হতে পারে। তো এই পাম্পের অঙ্কের ক্ষেত্রে আমাদের পাম্পের যদি ক্ষমতা বের করতে বলে তাহলে ক্ষমতার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জানলে কিন্তু হয়ে যাচ্ছে। আর কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা জানি যে কর্মদক্ষতা আমরা লিখব কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। অর্থাৎ আমরা কর্মদক্ষতা সবসময় পার্সেন্টেজে বের করি, এই জন্য আমরা কর্মদক্ষতা লিখব P'/P। এখানে P'-টা এটা মনে রাখবা, P'-টা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। P'-টা কার্যকর ক্ষমতা এবং এই P' সমান আমরা লিখতে পারি mgh/T। P' সমান mgh/T। আর Pটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। P' প্রদত্ত ক্ষমতা, একটা হচ্ছে কার্যকর ক্ষমতা আর একটা হচ্ছে কি প্রদত্ত ক্ষমতা। দুইটা কিন্তু এক জিনিস না। আমরা এখানে যেমন আমি লিখছি P=mgh/T, আমরা আসলে বলি যে ক্ষমতা mgh/T, এটা আসলে কার্যকর ক্ষমতা mgh/T। প্রদত্ত ক্ষমতা কিন্তু আমরা mgh/T লিখতে পারবো না। অর্থাৎ কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা কিন্তু এক না। বিষয়টা এরকম অনেকটা, তুমি মনে করো যে তোমার বাসার ট্যাঙ্কির পানি তোলার জন্য তুমি একটা মোটর কিনতে গেছো। সো মোটর কিনতে দোকানে যাওয়ার ফলে দোকানদার তোমাকে যে মোটরটা দিল সেই মোটরের গায়ে একটা ক্ষমতা কিন্তু লেখা থাকে। সেই মোটরের গায়ে আমরা ধরে নিলাম যে এটা একটা আমাদের মোটর, এই মোটরের গায়ে ক্ষমতা লেখা আছে, ধরে নিলাম যে ক্ষমতা লেখা আছে 60 ওয়াট। অর্থাৎ এই মোটরটা কিন্তু 1 সেকেন্ডে 60 জুল কাজ করার কথা, যেহেতু ওর গায়ে লেখা আছে 60 ওয়াট। সুতরাং এর কাজ করার কথা কিন্তু 1 সেকেন্ডে 60 জুল। অর্থাৎ এইটাই কিন্তু তার প্রদত্ত ক্ষমতা P। ইঞ্জিনটির গায়ে যে ক্ষমতাটা লেখা আছে সেটাই কিন্তু তার প্রদত্ত ক্ষমতা। এখন তুমি মোটরটা বাসায় নিয়ে এসে পানি তোলার কাজে
ইউজ করে দেখলে যে আসলে মোটরটা 1 সেকেন্ডে 60 জুল কাজ করছে না, মোটরটা আসলে 1 সেকেন্ডে 50 জুল কাজ করছে। 1 সেকেন্ডে কি হচ্ছে 50 জুল কাজ করছে। আমরা জানি কোনো ইঞ্জিন 100% কাজ করতে পারে না, তার কাজ করার কথা ছিল 1 সেকেন্ডে 60 জুল, কিন্তু সে কাজ করছে কি 1 সেকেন্ডে 50 জুল। এটা কিভাবে বের করছো? ওই যে ওই মোটরটা কত উচ্চতায় কত সময় ধরে কত ভরের পানি তুলছে সেখান থেকে তুমি কিন্তু এটা বের করতে পারছো। এটা কিভাবে বের করছো? এটা বের করছো P প্রাইম ইকুয়াল টু mg h/t, অর্থাৎ এই যে 50 ওয়াট, এই যে আমাদের 50 ওয়াট, এই 50 ওয়াটটাই কিন্তু হচ্ছে তার কার্যকর ক্ষমতা। সুতরাং কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা কিন্তু এক না, অর্থাৎ আমাদের কার্যকর ক্ষমতা সমান আমরা লিখতে পারি P প্রাইম ইকুয়াল টু mg h/t, যেখানে এইচটাকে উচ্চতা না, এইচটা হবে হচ্ছে কি আমাদের গড় সরণ। এইটুকু খেয়াল রাখলে তুমি কিন্তু ক্ষমতা এবং কর্মদক্ষতার অঙ্ক করতে পারবা। বাট তোমাদের সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় এই গড় সরণ বের করার জন্য। তো গড় সরণ বের করার জন্য যে কনসেপ্টটা তোমার জানা দরকার, আমি এখন একটু তোমাদের দেখাচ্ছি, তোমরা এইটা একটু মনোযোগ দিয়ে দেখবে। এই গড় সরণ বের করার কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আমি এরপরে যে সকল সৃজনশীল সমস্যাগুলো সমাধান করব, আমি সমাধান করে দেওয়ার আগে তুমি নিজেই সমাধান করতে পারবে। সুতরাং এখন একটু খেয়াল করো, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটা কুয়া বা কূপ বা যেটাই বলো। সো এটা হচ্ছে কি আমাদের, আমরা ধরলাম এটা আমাদের কুয়া। এই কুয়ার গভীরতা, এই কুয়াটার গভীরতা আমি ধরবো এল। এখানে খেয়াল করো, এর গভীরতা হচ্ছে এল, এলটা হচ্ছে কি এর গভীরতা। আমি ধরে নিলাম এই কুয়ার গভীরতা এল, এবং এই এল সমান আমি ধরে নিলাম যে এটা 20 মিটার। তাহলে এই কুয়ার গভীরতা হচ্ছে কত? গভীরতা এল এবং সেটা 20 মিটার। এইচ কিন্তু আমরা বলছি গড় সরণ, আর এটা কিন্তু গভীরতা। একটা গড় সরণ আর একটা হচ্ছে কি গভীরতা। সুতরাং এই গভীরতা হচ্ছে কি 20 মিটার। এখন আমাদের এই কুয়াটা সম্পূর্ণটাই পানি দ্বারা ভর্তি। সো আমি কুয়াটা সম্পূর্ণটাই পানি দ্বারা আমাদের ভর্তি। এখন যদি বলে যে এই কুয়ার পানি, সম্পূর্ণ পানি তোলা হচ্ছে, কতটুকু পানি? সম্পূর্ণ পানি। সম্পূর্ণ পানি তোলার ক্ষেত্রে আমরা একটু এখানে লিখি যে আমাদের যদি সম্পূর্ণ পানি তুলতে বলে, তাহলে সেক্ষেত্রে আমার গড় সরণটা কত হবে, অর্থাৎ এইচটা কত হবে। সো তুমি এখানে খেয়াল করো যে পানির এই যে এই কুয়ার এখানে তার সরণ কত? 0, আর এখানে তার সরণ কত? L। আর এই গড় সরণ বের করার জন্য আমরা সবসময় এই ফর্মুলাটা মনে রাখবো যে গড় সরণ H ইকুয়াল টু আমাদের আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এখন যদি এই কুয়ার সম্পূর্ণ পানি আমাকে তুলতে বলে, তাহলে এই কুয়ার ক্ষেত্রে এর গড় সরণ H ইকুয়াল টু কি হবে? আদি সরণ হচ্ছে 0, শেষ সরণ হচ্ছে কত? L বাই হচ্ছে কি 2। তাহলে দেখো এখানে 0 আর L হচ্ছে কত? এখানে 20। দ্যাট মিনস 20/2, দ্যাট মিনস এর গড় সরণ হবে হচ্ছে কত? 10 মিটার। সুতরাং আমরা যখন এর ক্ষমতা বের করব mg h/t, এইচ এর মান হবে কিন্তু 10 মিটার, এইচ এর মান কিন্তু 20 মিটার না। অনেকেই এই জায়গাটা ভুল করো। পাম্পের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার অবশ্যই এই কুয়ার বা কূপের গড় সরণটা বের করতে হবে। আর এখানে যদি ভর হয়, ভর কত? সম্পূর্ণ পানি তুলছে, দ্যাট মিনস এম হবে কি এর সম্পূর্ণ পানির ভর। এখন যদি এই কুয়াটার সম্পূর্ণ পানি তুলতে না বলে, যদি এই কুয়াটার অর্ধেক পানি তুলতে বলে, অর্ধেক পানি যদি তুলতে বলে, তাহলে আমরা দেখো আরেকটা আমরা কুয়া আঁকলাম। এখন এই কুয়াটার অর্ধেক পানি তুলতে হবে। সো দেখো এই কুয়ার যদি অর্ধেক, এটা কি সম্পূর্ণটাই পানি দ্বারা ভর্তি আছে, এটা কি সম্পূর্ণটাই আমাদের পানি দ্বারা ভর্তি আছে। এখন আমার অর্ধেক পানি তুলতে হবে। অর্ধেক পানি তুললে কিন্তু এটার কতটুকু পানি উঠবে? প্রথম অর্ধেক পানি কিন্তু আমাদের উঠবে, প্রথম অর্ধেক পানিটা কিন্তু আমাদের উঠবে। সো আমি একটু চিত্রটা দেখো, চিত্রটা এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে তোমরা আরো একটু ক্লিয়ার বুঝতে পারবা। সো দেখো যে এখন খেয়াল করো, আমি দুইটা পার্ট ধরে নিয়েছি, এটা সম্পূর্ণটাই পানি দ্বারা ভর্তি। আমার প্রথম অর্ধেক, এটা কিন্তু প্রথম অর্ধেক, আর এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় অর্ধেক। একটা প্রথম অর্ধেক আর একটা দ্বিতীয় অর্ধেক। এর যে আমাদের গভীরতা, আমরা গভীরতা ধরবো হচ্ছে এর গভীরতা এলটা তুমি 20 মিটার বা যে কোনো কিছুই ধরতে পারো।
সো এর গভীরতা আমি একইভাবে আবার 20 মিটার ধরলাম। এখন এটা সম্পূর্ণটা পানি দ্বারা ভর্তি ছিল, আগে আমরা সম্পূর্ণ পানি তুলছি, এখন মনে করো যে এর অর্ধেক পানি উঠছে। সো এখানে খেয়াল করবে প্রথম অর্ধেক উঠছে নাকি প্রথম অর্ধেক পানি উপরে তুলছে কিনা। প্রথমে অবশ্যই তো প্রথম অর্ধেক পানি উপরে উঠবে। তো আমার যদি অর্ধেক পানি তোলার পরে মোটর অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, প্রথম অর্ধেক পানি যেহেতু তুলছে তাহলে এক্ষেত্রে আমার গড় সরণ কত হবে। তো এই টাইপের অঙ্ক আসলে আমরা গড় সরণ বের করার ক্ষেত্রে তোমরা আগে চিত্র এঁকে এইভাবে আমি যে টেকনিকটা তোমাদেরকে শেখাচ্ছি তোমরা এইভাবে গড় সরণটা বের করে নিতে পারো। সো খেয়াল করো, এইখানে আমার কুয়ার গভীরতা কত 0, এইখানে আমার কুয়ার গভীরতা কত L/2, যেহেতু অর্ধেক পানি উঠবে, আর এইখানে আমার গভীরতা কত L। এখন যদি আমার প্রথম অর্ধেক, এই যে প্রথম অর্ধেক পানি, এই প্রথম অর্ধেক পানি যদি আমার তোলার দরকার হয় তাহলে সেক্ষেত্রে প্রথম অর্ধেকের ক্ষেত্রে আমার গড় সরণ হবে আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। দেখো আদি সরণ প্লাস শেষ সরণ, এই প্রথম অর্ধেক পানি উঠছে, এইটুকু পানি আমার উঠছে, সুতরাং আদি সরণ এখানে 0 আর শেষ সরণ হচ্ছে কত L/2। তাহলে আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। আর এক্ষেত্রে ভরটা কত হবে, যেহেতু অর্ধেক পানি উঠছে তাহলে আমাদের সম্পূর্ণ পানির ভর যদি m হয় তাহলে অর্ধেক পানির ভর হবে হচ্ছে কত m/2। অর্থাৎ তোমরা সম্পূর্ণ পানির ভর m প্রাইম, সম্পূর্ণ পানির ভর mটা বের করবে, m সমান রো ভি, এই কুয়ার ব্যাসার্ধ বা এর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই দেওয়া থাক না কেন সেখান থেকে আয়তন বের করে তোমরা এর সম্পূর্ণ পানির ভরটা কিন্তু বের করতে পারবে। তো যেহেতু আমরা অর্ধেক পানি তুলছি তাহলে আমার সেক্ষেত্রে আমরা অর্ধেক পানির ভর নিব। যদি 1/3 পানি তোলার কথা বলে তাহলে আমরা 1/3 ভর নেব। এখানে যেহেতু আমরা অর্ধেক পানি তুলছি সুতরাং এখানে পানির ভর হবে হচ্ছে কি m প্রাইম ইকুয়াল টু m/2। অর্থাৎ পাম্পের ক্ষমতা বের করার ক্ষেত্রে তুমি এখানে দুইটা বিষয় খেয়াল রাখবে, একটা হচ্ছে m আর একটা হচ্ছে কি এইচ, একটা এম আর একটা এইচ। এই দুইটা কিভাবে নির্ণয় করবে এই বিষয়টা খেয়াল রাখলে তোমার পাম্পের অঙ্কগুলোর ক্ষেত্রে আর কোনো সমস্যা কিন্তু হবে না। এখন যদি প্রথম অর্ধেক না বলে আমার প্রথম অর্ধেক তোলার পরে যদি এখন আমার দ্বিতীয় অর্ধেক পানি তোলার কথা বলে তাহলে দ্বিতীয় অর্ধেক পানি তোলার ক্ষেত্রে গড় সরণ কি হবে, আদি সরণ, এখানে আদি সরণ কত L/2। এখন দ্বিতীয় অর্ধেক উঠছে, দ্বিতীয় অর্ধেক কি নিচের অর্ধেক, তাহলে এটা হচ্ছে কি L/2, আর আদি সরণ শেষ সরণ কি L, তাহলে এটা হচ্ছে কি আমাদের আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। দেখো এখানে আদি সরণ হচ্ছে L/2 আর শেষ সরণ হচ্ছে L, সুতরাং H ইকুয়াল টু L/2 প্লাস L/2। সুতরাং এখান থেকে কিন্তু তুমি এর গড় সরণটা বের করতে পারবা। তো এই ক্ষেত্রে আমার যেহেতু অর্ধেক পানি উঠছে m/2 উঠে গেছে, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের যে অর্ধেক পানির ভর এক্ষেত্রে আমার ভর হবে কত m/2। তো দেখো এই টাইপের সমস্যাগুলো কিন্তু বেশি আসে, সম্পূর্ণ পানি তুলতে বলে, অর্ধেক পানি তুলতে বলে, অনেক সময় 1/3 তুলতে বলে, আবার অনেক সময় 1/4 তুলতে বলে। তো দেখো আমরা 1/3 টা একটু দেখাই, যে এখন খেয়াল করো যে এই একটা হচ্ছে আমাদের কুয়া, এর গভীরতা আমরা এখানে ধরলাম L, এর গভীরতা ধরলাম L। সো এর গভীরতা আমরা ধরলাম হচ্ছে কি L। এখন এইটার 1/3 পানি উঠাতে হবে। তাহলে দেখো এটা খেয়াল করো যে এটার আমার সম্পূর্ণটাই মনে করো যে সম্পূর্ণটাই পানি দ্বারা ভর্তি। এখন আমার কত তৃতীয়াংশ পানি উল্টাতে হবে, 1/3। তো 1/3 পানি যদি বলে তাহলে দেখো এটাকে আমরা এখন কি করব, 3 ভাগে ভাগ করতে হবে। সো আমার 1/3 পানি মানে আমার 1/3 পানি মানে কিন্তু এটাকে আমরা 3 ভাগে এখন ভাগ করব। সো দেখো 1/3 পানি যদি বলে তাহলে আমার কতটুকু পানি হচ্ছে, আমি এটা একটু অন্য কালার দিয়ে দিলাম। সো 1/3 3 ভাগে ভাগ করার জন্য আমরা এটাকে 1/3 ধরছি। সো দেখো এইটা আরেকটা অংশ, এই অংশটাকে আমি আরেকটা অংশ দিলাম, এটাকে আরেকটা কালার দিলাম। সো এবার খেয়াল করো, আচ্ছা এটা মনে হয় একটু এই তৃতীয় অংশটা নিচের অংশটা একটু বড় মনে হচ্ছে, আর একটু ছোট করে দেই আমরা। ওকে, এবার তোমরা দেখো বুঝতে পারবা। সো এখন খেয়াল করো যে একটা কুয়া যার গভীরতা হচ্ছে কি L, এর 1/3 পানি উঠবে। তাহলে 1/3 যখন পানি তোলার কথা বলবে আগে আমাদের কাজ কি, এইখানে দেখো এইখানে আমাদের এর সরণ হচ্ছে কত L ইকুয়াল টু 0। কুয়াটার আদি সরণ কত, এখানে সরণ হচ্ছে 0। যখন এই বিন্দুটা আসছে 3 ভাগে ভাগ করছে তাহলে এই বিন্দুটা হবে আমার L/3, এই বিন্দুটা আমার কত হবে 2L/3। তারপর 3টা ভাগে ভাগ করছি, তার মানে প্রথমটা 0, তারপরেরটা কত L/3, তারপরেরটা কত 2L/3, এটা কত হবে, এটা হচ্ছে আমার 3L/3। 3L/3 মানেই তো আসলে কি L।
3L/3 মানে হচ্ছে কি L, তাহলে তো 3টা ভাগে ভাগ করছে। দ্যাট মিনস এটা যদি আমাদের 15 মিটার হয়, এখানে 0, এখানে হচ্ছে 5 মিটার, এখানে হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে কত 15 মিটার। সুতরাং 3 ভাগে ভাগ করলে 1/3 পানি, বলছে যে 1/3 পানি উঠছে। কুয়াটা সম্পূর্ণটাই পানি দ্বারা ভর্তি আছে, কিন্তু পানি উঠছে কতটুকু, 1/3। সুতরাং আমরা ওই কুয়াটার টোটাল যে গভীরতা আছে ওকে আমরা সমান 3 ভাগে ভাগ করবো। তো 3 ভাগে ভাগ করলে এটা হবে 0, এটা হবে L/3, এটা হবে 2L/3, এটা হবে হচ্ছে কি 3L/3 বা L। তাহলে এখানে দেখো, যদি আমার প্রথম 1/3 কথা বলে, অর্থাৎ এইটার ক্ষেত্রে যদি আমার গড় সরণ বের করতে বলে, তাহলে এখানে আদি সরণ 0, শেষ সরণ হচ্ছে L/3 বাই হচ্ছে 2। দ্যাট মিনস আমার ফর্মুলা সবসময় আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এইটুকুর ভর কত, এইটুকুর ভর হচ্ছে m/3, এইটুকুর ভর m/3। একইভাবে যদি আমার এই দ্বিতীয় 1/3 ক্ষেত্রে, মানে দ্বিতীয় যে 1/3 আছে, এটা প্রথম 1/3, এটা দ্বিতীয় 1/3, আর এটা হচ্ছে শেষ 1/3। দ্বিতীয় 1/3 যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমার গড় সরণ হবে কত, আদি সরণ L/3, শেষ সরণ 2L/3 বাই হচ্ছে 2। তোমরা এখানে L এর মান বসায় এটাকে করতে পারবে, ইজিলি বের করতে পারবা। একইভাবে যদি আমার তৃতীয় বা শেষ 1/3 কথা বলে, তাহলে আমার এইচ ইকুয়াল টু কত, এখানে আদি সরণ 12/3, শেষ সরণ হচ্ছে L, নিচে 2। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এটার ভর m/3, এটার ভরও m/3, এটার ভরও কত m/3। যেহেতু আমরা কুয়াটাকে 3টা ভাগে ভাগ করছি, 1/3 পানি তুলছে, এই জন্য আমরা প্রত্যেকটা ভরটাও কি হবে, আমার এখানে গড় সরণ এবং ভর, এই দুইটা বিষয় তুমি খেয়াল রাখবে। একইভাবে 1/3 না বলে অনেক সময় আমাকে 1/4 বলতে পারে। 1/4 যদি বলে, তাহলে আমরা কুয়াটাকে কি করব, সমান 4টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব, সমান 4টা ভাগে ভাগ করব। এটা মনে করো সম্পূর্ণটাই আমাদের পানি দ্বারা ভর্তি। এখন আমার পানি তুলতে হবে 1/4। বলছে যে 1/4 পানি তোলার পরে মোটরটা নষ্ট হয়ে গেল। তাহলে একে আমরা প্রথমে কি করব, সমান 4টা ভাগে ভাগ করে নেব। একে 4টা ভাগে আগে ভাগ করে নেব। আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে এটা পানির কালারটাকে একটু বিভিন্ন কালার ধরে দেখাচ্ছি। সো দেখো, এইটার কালার আমরা সবুজ দিলাম। পরেরটা দেখো, পরের কালারটাকে আমরা, পানির কালারটাকে এটা দিলাম। সো 4 ভাগে ভাগ করতে হবে। এর পরের কালারটাকে আমরা এই কালারটাই দিলাম। সো দেখো, এখন এইটাকে আমরা আরেকটু বাড়াই দিই। ওকে, সো এখন খেয়াল করো, দেখো এটাকে আমরা টোটালটাকে আমরা সম্পূর্ণ 4টা ভাগে ভাগ করব। তাহলে সম্পূর্ণটা যদি 4টা ভাগে ভাগ করি, এবং এইটার যদি গভীরতা, আমরা সবসময় গভীরতাকে কি ধরবো, গভীরতাকে আমরা সবসময় L ধরবো। তাহলে এটার গভীরতা হচ্ছে কত, আমাদের L। এখন আমাদের টেকনিকটা কি, আমরা টেকনিকটা বলছি সবসময় এই 4টা ভাগ যে করলাম, তাহলে এখানে আমার উচ্চতা কত, এখানে আমার গভীরতা কত, 0, এখানে আমাদের গভীরতা কত, L/4, পরেরটার গভীরতা কত হবে 2L/4, তারপরেরটার গভীরতা কত হবে 3L/4, আর এটা কিন্তু আসলে 4L/4। আলটিমেটলি 2L/4 মানে আমি লিখতে পারি এটা L/2, তার মানে এটা তো অর্ধেক। আসলে 4 ভাগে ভাগ করলে এই বিন্দুটা তো আমার আসলে অর্ধেক। এখানে 0, এখানে L/4, 4 ভাগের 1 ভাগ, এটা কিন্তু অর্ধেক। সে দেখো, সেটাই কিন্তু আমি লিখছি L/4, 2L/4, 3L/4, আর এটা হচ্ছে কি 4L/4, 3 না, এখানে হবে হচ্ছে কি 4L/4। 4L/4 মানেই তো আমি এখানে লিখতে পারি কত, L। তো এইভাবে যদি তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি এভাবে যদি কুয়ার গভীরতাটাকে ভাগ করে নাও, তাহলে কিন্তু তোমার গড় সরণ বের করতে কোনো সমস্যা হবে না। এবং ভর যদি বের করতে বলে, তাহলে ভর হচ্ছে এটুকুর ভর হবে m/4, এটারও ভর হবে m/4। যদি সম্পূর্ণ ভর m হয়, তাহলে প্রত্যেকটা অংশের ভর হবে কিন্তু m/4। এখন গড় সরণ যদি বের করতে বলে, যে কোনো অংশের গড় সরণ, যদি এইটার গড় সরণ বের করতে বলে, দেখো এইটার গড় সরণ বের করতে বলে আমাদের আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। যদি এই অংশের গড় সরণ বের করতে বলে, তাহলে আদি সরণ L/4 প্লাস শেষ সরণ L/2 বাই হচ্ছে 2। যে অংশেরই গড় সরণ তোমার বের করতে বলুক না কেন, তুমি কিন্তু এখান থেকে ইজিলি বের করতে পারবা। যদি এই অংশটার গড় সরণ বের করতে বলে, তাহলে এখানে H ইকুয়াল টু হবে L/2 প্লাস 3L/4 বাই হচ্ছে 2।
এবং শেষেরটার যদি গড় সরণ বের করতে বলে শেষ অংশের শেষ চতুর্থ অংশের, তাহলে সেক্ষেত্রে আমাদের গড় সরণ হবে H ইকুয়াল টু 3L/4 প্লাস L বাই হচ্ছে কি 2। তো যে অংশেরই গড় সরণ তোমাকে বের করতে বলুক না কেন, তুমি কিন্তু ইজিলি গড় সরণটা বের করতে পারবে। তো এই টেকনিকটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার গড় সরণ কিন্তু বের করা কোনো সমস্যা হবে না। আমি পরীক্ষার খাতা দেখার সময় অনেক ক্ষেত্রে দেখছি তোমরা এই অঙ্কগুলো করার সময় গড় সরণ বের করতে যেয়ে তোমাদের একটা সমস্যা হয়। অনেকে আবার গড় সরণ বের করো কিন্তু ভরটা তোমার 1/4 পানি তোলার কথা বলছে, তুমি সম্পূর্ণ ভর অনেক সময় নিয়ে থাকো। এই কয়েকটা বিষয় খেয়াল রাখলে ক্ষমতা এবং কর্মদক্ষতা নির্ণয় করতে যেয়ে তোমাদের কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। যদি তোমরা এই গড় সরণের বিষয়টা কিছুটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এই কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি এখন যেসব সৃজনশীল সমস্যাগুলো সমাধান করব সেটা তোমরা নিজেরাই করতে পারবা। বা তোমাদের যে টেস্ট পেপারগুলো তোমরা এখন হাতে পাইছো বা তোমাদের কাছে প্র্যাকটিস করার জন্য যে সকল বইগুলো আছে, তুমি ওই বইয়ের এই ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথটা এখন বের করে এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করো, এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তুমি দেখবা যে সকল সৃজনশীল সমস্যা তুমি সমাধান করতে পারছো। তো চলো আমরা এখন এক দুইটা না, আমরা 4টা সৃজনশীল সমস্যার সমাধান করব। আমি বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি যে এই 4টা সৃজনশীল সমস্যা যদি তোমাদের সমাধান করে দেওয়া যায় এবং তোমরা যদি একটু সমাধান করো, তাহলে এখান থেকে যে টাইপের সৃজনশীল আসুক না কেন তোমার সমাধান করতে পারার কথা। তো তার আগে এই বিষয়টা আগে আরও একটু ক্লিয়ার করে এখান থেকে বুঝে নেবে যে আমাদের ক্ষমতা বের করার সময় এটা হচ্ছে কার্যকর ক্ষমতা হচ্ছে mgh/t। এমটা হচ্ছে কি যতটুকু পানি আমি তুলবো, যদি আমার অর্ধেক পানি বলে তাহলে m/2, যদি সম্পূর্ণ পানি বলে তাহলে m, যদি 1/4 পানি বলে তাহলে m/4। আর এইচটা হচ্ছে আমাদের গড় সরণ, এটা কিন্তু গভীরতা না, এইচটা হচ্ছে কি গড় সরণ। এবং গড় সরণ বের করার ফর্মুলা হচ্ছে আদি সরণ প্লাস শেষ সরণ/2। আর প্রদত্ত ক্ষমতা আর কার্যকর ক্ষমতা এই কয়েকটা বিষয় যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে এই ক্ষমতা এবং কর্মদক্ষতা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করার কথা না। তো চলো তারপর আমরা কয়েকটা সৃজনশীল সমস্যা একটু সমাধান করে দেখি যে আসলে আমরা যে টেকনিকটা শিখলাম সেই অনুযায়ী এটা সমাধান করতে পারি কিনা। এখানে যে অঙ্কটা আছে দেখো, যে একটি কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 600 কেজি পানি 40 মিটার গড় উচ্চতায় ওঠানো হয়। 600 কেজি পানি 40 মিটার গড় উচ্চতায় ওঠানো হয়। যেহেতু আমার নির্দিষ্ট পরিমাণ পানির কথা বলে দিছে, দ্যাট মিনস এখানে পানির ভর হচ্ছে 600 কেজি, আর আমার এখানে কিন্তু গড় উচ্চতায় বলে দিছে, দ্যাট মিনস আমার গড় সরণ আর বের করা লাগছে না। দ্যাট মিনস আমার এইচ দেওয়া আছে হচ্ছে 40 মিটার। পাম্পটির দক্ষতা 70%, অর্থাৎ পাম্পটির কর্মদক্ষতা 70% এবং অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। গ নম্বরে বলছে পাম্প কর্তৃক কৃত কাজ হিসাব করো। এটা খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা দেখো ঢাকা বোর্ডে 2025 সালে আসছে। খুব সহজ একটা অঙ্ক, তোমরা প্রশ্ন দেখে অনেক সময় ঘাবড়ে যাও, এত সহজ অঙ্ক অনেক সময় ভুল করেই চলে আসো। পাম্প কর্তৃক কৃত কাজ ডব্লিউ সমান তুমি জানো mgh। তো এখানে এম এর মান দেওয়া আছে 600 কেজি, জির মান 9.8, উচ্চতা হচ্ছে কয় মিটার? 40 মিটার। তো তুমি এখন যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এটার আনসার চলে আসবে 600 ইন্টু 9.8 ইন্টু 40। সো এটা আসে 2.35 ইন্টু 10⁵ জুল। তো এটাকে যদি আমরা কিলো জুলে নেই, কিলো জুলে যদি নিতে চাই 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আসবে 235.2 এত কিলো জুল। তো এত ছোট্ট একটা অঙ্ক, এটা কিন্তু ঢাকা বোর্ডে 2025 সালে কিন্তু আসছে। এবং এই টাইপের অনেক সময় এরকম সহজ অঙ্কও কিন্তু দিয়ে দেবে, তোমরা জাস্ট ভয় না পেয়ে অঙ্কগুলো পড়বে। অনেক সময় মনে করে এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে না, দেখ কত সহজ একটা অঙ্ক 3 মার্কের জন্য তোমাদেরকে দিয়ে দিছে। এটাতে তোমার 3 দিলে তোমার নিজেরই লজ্জা পাওয়া উচিত যে এরকম সহজ ছোট্ট একটা জিনিস অ্যান্সার করে আমি 3 নিব। যাই হোক, এখন ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারে আমাদেরকে কি বলছে যে পাম্পটির দক্ষতা 50% হলে কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পাম্পটির দক্ষতা 50% হলে কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। তো আমার উদ্দীপকে কর্মদক্ষতা দেওয়া আছে 60%, আর এখানে আমার পাম্পের দক্ষতা বলছে 50% হলে তার কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমাদের উদ্দীপক অনুযায়ী আমরা এই ইঞ্জিনটির যে কার্যকর ক্ষমতা সেটা আমরা বের করে নিতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে আমার কার্যকর ক্ষমতা P1 সমান আমরা লিখতে পারি
এম জি এইচ বাই টি। তো এখানে এম হচ্ছে আমাদের 600 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে আমাদের 40 বাই টি হচ্ছে কয় সেকেন্ড, 1 মিনিটে, তার মানে 60 সেকেন্ড। সুতরাং এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যদিও এখানে আমরা ডব্লু বের করছি, তুমি ডব্লু বাই টিও লিখতে পারতে, তারপরেও আমি পুরোটা একবার ক্যালকুলেশন করলাম, কারণ এখানে আমরা দশমিকের পরে অনেকগুলো মান নেই না, সেক্ষেত্রে অ্যান্সারটা একটু কম বেশি হতে পারে, এই জন্য সম্পূর্ণ মানটা নিয়ে করছে। সো 600 ইন্টু 9.8, আচ্ছা এটা করলে আসবে 3920 এত ওয়াট। এটা হচ্ছে তার কার্যকর ক্ষমতা, প্রথম ক্ষেত্রে কার্যকর ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা কি হবে, কর্মদক্ষতা ইটা সমান, আমরা ইটা 1 লিখলাম, ইটা 1 সমান P1 প্রাইম, কার্যকর ক্ষমতাকে আমরা P1 প্রাইম দ্বারা প্রকাশ করি, P1 প্রাইম বাই পি, P1 প্রাইম বাই পি। একই মোটর যেহেতু, এই জন্য আমি তার 1 দিলাম না। আর যেহেতু আমাদের কর্মদক্ষতা দেওয়া থাকে, কর্মদক্ষতা দেওয়া থাকলে তখন এটা এর মানটা আমার পার্সেন্টেজে না দিলেও চলে। তাহলে এখান থেকে দেখো আমরা এর প্রদত্ত ক্ষমতাটা পেয়ে যাব। প্রদত্ত ক্ষমতা P1 প্রাইম বাই ইটা 1। তো P1 প্রাইম বাই ইটা, P1 হচ্ছে আমাদের 3920, আর এটা হচ্ছে 0.7। কর্মদক্ষতা যেহেতু 70%, সুতরাং এটার মান আসে 0.7 ভাগ আমরা দিলাম 0.7। তাহলে এটা আসলে এর প্রদত্ত ক্ষমতা আসে, এর প্রদত্ত ক্ষমতা 5600। এটা হচ্ছে এর প্রদত্ত ক্ষমতা। এখন দেখো এর কর্মদক্ষতা 50% হলে, এখন কর্মদক্ষতা কত পার্সেন্ট, 50%, তাহলে ইটা 2 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 50%। তো 50% মানেই তো আমাদের 0.5, যেটার কারণে 70%কে আমরা লিখছিলাম 0.72। তো ইটা 2, এই ইটা 2 সমান আমরা লিখতে পারি P2 প্রাইম বাই P ইকুয়াল টু 0.5। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে কার্যকর ক্ষমতা, P2 প্রাইম 0.5 ইন্টু পি। তাহলে দেখো এই 0.5 ইন্টু পি, পি এর মান হচ্ছে আমাদের 5600.5, এটাকে করলে 2800 ওয়াট। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম ক্ষেত্রে এর কার্যকর ক্ষমতা আসছিল 3920, আর যখন এর কর্মদক্ষতা 50% হয়েছে তখন এর কার্যকর ক্ষমতা আসছে 2800 ওয়াট। তাহলে আমার অঙ্কটা এখন কি বলছে দেখো, পাম্পটির ক্ষমতা 50% হলে কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে পাম্পটির ক্ষমতা 50% হলে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে, তোমরা এখানে এটা বিয়োগ করে দেখাই দিতে পারো যে তার কার্যকর ক্ষমতার কতটুকু পরিবর্তন হবে। এখানে কার্যকর ক্ষমতা কিন্তু কমে গেছে, আগে ছিল 3920 আর এখন হচ্ছে 2800। সুতরাং এখান থেকে তুমি এটা বিয়োগ করে দেখাই দিবে যে P1 প্রাইম মাইনাস P2 প্রাইম। তুমি যদি এখন এই যে 3920 মাইনাস 2800 এটা যদি বিয়োগ করে দেখায় দাও, তাহলে এটা আসে 1120 ওয়াট, 1120 ওয়াট। তাহলে কর্মদক্ষতা 70% থেকে যদি 50% হয়, তাহলে ওই ইঞ্জিনটির কার্যকর ক্ষমতা 1100 ওয়াট, 1120 ওয়াট কি হবে, কমে যাবে। তো এইভাবে তোমরা মন্তব্য লিখে দেবে। এই অঙ্কটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, ঢাকা বোর্ডে 2025 সালে আসছে। এরকম সহজ ম্যাথও আসবে, আবার এটা থেকে কিন্তু একটু ঘুরে পেঁচেও ম্যাথটা আসবে। তো প্রথম ম্যাথটা অনেক সহজ ছিল, তো এই টাইপের ম্যাথ আসলে তোমরা অবশ্যই পারবা আমি জানি। সো 2 নম্বর যে ম্যাথটা, যেটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, সো এটা একটু দেখো। এটাও অনেকটা সহজ, যে একটি পানিপূর্ণ কূপের গভীরতা ও ব্যাস যথাক্রমে 20 মিটার ও 2 মিটার। দেখো কূপের গভীরতাকে আমরা বলছি কি দ্বারা প্রকাশ করব, গভীরতা হচ্ছে এল, আর এখানে ব্যাস 2 মিটার। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধটা কিন্তু তার বের করে নিব। ব্যাস 2 মিটার হলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু D/2, তার মানে D সমান ব্যাসার্ধ কিন্তু আমাদের 1 মিটার হবে। আমাদের ব্যাসার্ধটা দরকার, তো ব্যাস 2 মিটার দেওয়া আছে, এই জন্য আমরা ব্যাসার্ধ এখান থেকে 1 মিটার বের করে নিলাম। একটি পাম্প 30 মিনিটে, এখানে আমার সময় দেওয়া আছে 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের ক্ষমতা বের করো, পাম্পের ক্ষমতা। তো এটাও সহজ একটা অঙ্ক। সো খেয়াল করো, পাম্পের ক্ষমতা মানে কি, কার্যকর ক্ষমতাই বের করতে বলছে। সো যখন কর্মদক্ষতা আসে তখন আমরা পি প্রাইম পি আলাদা করে, কার্যকর ক্ষমতাকে পি প্রাইম দ্বারা আলাদা করে প্রকাশ করি। কিন্তু শুধু যদি ক্ষমতা বলে তার মানে তো কার্যকর ক্ষমতা, এই জন্য এখানে আমরা শুধু পি দ্বারাও প্রকাশ করতে পারি, বা তোমরা পি প্রাইমও দিতে পারো।
সো আমি দিলাম কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান আমাদের ফর্মুলা কি mgh/t। এখানে এম কিন্তু সরাসরি দেওয়া নেই, এম সমান আমরা জানি রো ভি GH/t। 30 মিনিটে, এখন দেখো এখানে বলছে 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে, পুরোটাকে সে পানি শূন্য করতে পারে। তার মানে আমার কিন্তু গড় সরণটা এখান থেকে বের করতে হবে। সো গড় সরণটা আমার বের করতে হবে, বের করলে আমাদের কিন্তু হয়ে যাবে। আবার এই সূত্রটাকে আমরা এখানে ভি মানে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার এল GH/t। এখন দেখো সব কিছুর মান দেওয়া আছে, আমার কিন্তু এখানে গড় সরণটা দেওয়া নেই। তো গড় সরণ বের করার টেকনিকটা তোমাদের একটু আগে আমি দেখাইছিলাম। এখানে যেহেতু সম্পূর্ণ পানি তুলতে হবে, তাহলে আমরা গড় সরণটা কিভাবে বের করব দেখো। সো আমাদের এই সেই হচ্ছে কুয়া বা কূপ যেটাই বলো, এই পুরাটাই পানি দ্বারা ভর্তি। সো এর যে গভীরতা, আবার একটু খেয়াল করো, আমরা আবার একটু দেখাচ্ছি তোমাদের কিভাবে এটা বের করবে। সো দেখো এর গভীরতায় এল ইকুয়াল টু দেওয়া আছে 20 মিটার, এল ইকুয়াল টু গভীরতা দেওয়া আছে 20 মিটার। তার মানে এখানে আদি সরণ, এখানে গভীরতা 0, সম্পূর্ণটা তুলতে হবে, আর এখানে গভীরতা কিন্তু এল ইকুয়াল টু 20। তাহলে এর গড় সরণ কত হবে? এর গড় সরণ এইচ ইকুয়াল টু আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। আদি সরণ প্লাস শেষ সরণ, আদি সরণ 0 আর শেষ সরণ হচ্ছে 20, তাহলে আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। দ্যাট মিনস এর গভীরতা কিন্তু 10 মিটার। এর গভীরতা কত? 10 মিটার। এখন তুমি যদি এখানে মানগুলো বসায় দাও, এখানে মানগুলো বসায় দিলে এটার অ্যান্সার কিন্তু চলে আসছে। সো এখানে দেখো আমরা পি প্রাইম এম রো পানির ঘনত্ব আমরা জানি 1000 ইন্টু পাই থাকলো আর হচ্ছে আমাদের 1 স্কোয়ার, এল হচ্ছে গভীরতা, এল গভীরতা, এল এর মান কিন্তু এখানে 20 দেওয়া আছে। সো জি হচ্ছে আমাদের 9.8, আর এইচটা হচ্ছে আমাদের গড় সরণ কিন্তু 10। সো এটা খেয়াল রাখবো, অনেকে এল এবং এইচ, অনেক গাইড বইটায় দেখবা যে এল H1 H2 এরকম ভাবে লেখে, যেটার কারণে অনেকেই তোমরা কনফিউজ হয়ে যাও। সুতরাং গভীরতাকে এল আর গড় সরণকে এইচ এইভাবে যদি তুমি বের করো, তাহলে কিন্তু তোমার এই অঙ্কগুলোতে আর সমস্যা হওয়ার কথা না। আর যদি তুমি তোমার অন্য কোনো নিয়মে অঙ্ক বুঝে থাকো, তাহলে সমস্যা নেই, সেভাবেও করতে পারো। যে কোনো একটা নিয়মে ফিজিক্সের অঙ্ক করলেই হচ্ছে, যদি বেসিক বা কনসেপ্ট বা টেকনিক নিয়মটা যদি ঠিক থাকে। সো এখানে টি আছে আমাদের 30 মিনিট ইন্টু 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। সো এখন দেখো এটা আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে কত অ্যান্সার আসবে? 1000 ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 10 20 ইন্টু 9.8 ইন্টু 10 ভাগ 30 ভাগ 60। সুতরাং এর কার্যকর ক্ষমতা আছে 3420.84 এত ওয়াট, 3420.84 এত ওয়াট। সো দেখো এটা পাম্পের ক্ষমতা বের করতে বলছে। সো সম্পূর্ণ পানি তুলতে বলছে, এই জন্য আমরা গড় সরণটা এখান থেকে বের করে নিচ্ছি। যেহেতু সম্পূর্ণ পানি তুলতে বলছে, তার মানে আমার গড় সরণ হচ্ছে আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এখন ঘ নম্বর অঙ্কটা দেখো, ঘ নম্বর অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে। সো দেখো ঘ নাম্বারটা করার আগে আমরা একটু এটা ভাগ করে দেই। ওকে, সো ঘ নাম্বারটা দেখো, যে এখানে ঘ নম্বরে কি বলছে, যে কূপটির প্রথম চতুর্থ ভাগ এবং চতুর্থ ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কি? এখন কিন্তু সম্পূর্ণ পানি কিন্তু উঠছে না, এখানে পানি উঠবে প্রথম চতুর্থ ভাগ এবং চতুর্থ ভাগ। তো দেখো আমরা এই কূপটাকে আবার একটু না এঁকে এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই। খেয়াল করো এই জায়গাটা, এইখানে যদি তোমরা এই কূপের এই গভীরতার ক্ষেত্রে এইটুকু বিষয় যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের এইটা সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমার কি করতে হবে? প্রথম চতুর্থ ভাগ তুলছে, তাহলে এটাকে আমরা 4টা ভাগে এখন কিন্তু ভাগ করে নিব, 4টা ভাগে আমরা ভাগ করব। সো দেখো প্রথম চতুর্থ ভাগ মানে এইটুকু, আমরা ধরে নিলাম যে এটার প্রথম চতুর্থ ভাগ এইটুকু, এটার কালারটা আমি নীল দিলাম। সো এটাকে আমরা 4 ভাগে করব। প্রথম চতুর্থ ভাগ বলছে, আর একটা হচ্ছে কি চতুর্থ ভাগ, একটা হচ্ছে প্রথম চতুর্থ ভাগ আর একটা হচ্ছে
চতুর্থ ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় তারতম্য হবে কেন। জাস্ট একটু মাথাটা কুল রেখে অঙ্কটা সমাধান করবা, তাড়াহুড়া করবা না। তুমি যে কনসেপ্টটা জানো সেই কনসেপ্টটা ধরে ধরে অঙ্ক করবা, তোমার কোনো সমস্যা হবে না এবং ভুল হবে না। সো আগে চিত্রটা কমপ্লিট করবে। সো আমি আগে কুয়াটাকে বা কূপটাকে আমরা কি করব, 4টা ভাগে আগে আমরা ভাগ করে নিব। দেখো প্রথম চতুর্থ ভাগ, আমি একটু ভাগগুলো বোঝানোর জন্য আলাদা আলাদা কালার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা দ্বিতীয়, এটা আমাদের তৃতীয় চতুর্থ ভাগ, এটার কালারটা আচ্ছা ওকে। সো দেখো আর লাস্টেরটা হচ্ছে আমাদের চতুর্থ ভাগ। তো আমাদের এখানে কূপটির প্রথম অংশে আমার পানি উঠবে কত, প্রথম চতুর্থ ভাগ। তাহলে এখানে খেয়াল করো, এইখানে তার সরণ, এখানে তার গভীরতা 0, এখানে গভীরতা হচ্ছে L/4, এখানে গভীরতা আমাদের কত হবে, এখানে গভীরতা 2L/4। 2L/4 মানে হচ্ছে কি L/2, এটা আসলে অর্ধেক। এর আগেও আমি বলছি এটা আমাদের কত হবে 3L/4, আর এটা হবে আমাদের 4L/4। যেহেতু 4 ভাগ করা হয়েছে, দ্যাট মিনস এটা আছে 4L/4 বা L। সো তুমি কিন্তু এখন বিন্দুগুলোর মান এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং এই প্রথম চতুর্থ ভাগ এইটুকুর ভর হবে কত, M/4। এই প্রথম চতুর্থ ভাগ আর আমার চতুর্থ ভাগ কিন্তু এইটা। সো এই দুইটা অংশের পানি তুলতে সময়টা, প্রয়োজনীয় সময়টা একই কিনা সেটা আমার বের করতে হবে। তো আমরা প্রথম চতুর্থ ভাগেরটা একটু করার চেষ্টা করি। দেখো প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমাদের কি হবে। তো প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমরা আগে গড় সরণটা বের করে নেই। গড় সরণ H = আদি সরণ, এখানে আদি সরণ 0, শেষ সরণ দেখো এটা হচ্ছে আমার আদি সরণ আর এখানে হচ্ছে আমার শেষ সরণ। তাহলে আদি সরণ 0, শেষ সরণ হচ্ছে L/4/2, আলটিমেটলি এটা L/8। তো আমার L এর মান হচ্ছে কত, 20। তো 20 কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, ভাগ 8, তাহলে এটা আসে 2.5। গড় সরণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা সম্পূর্ণ পানির ভরটা বের করব। সম্পূর্ণ পানির ভর ρV ইন্টু ρV সমান আমরা লিখতে পারি কি ρ×V। যেহেতু এর গভীরতা এবং ব্যাস দেওয়া আছে, তাহলে এর আয়তন হচ্ছে πr²L। এটা হচ্ছে সম্পূর্ণ পানির ভর। কিন্তু এখানে কি আমরা সম্পূর্ণ পানি তুলছি, এখানে আমরা পানি তুলছি কিন্তু 1/4 অংশ। দ্যাট মিনস আমার এখানে 1/4 অংশ পানির ভর হবে M/4। দ্যাট মিনস এখানে হবে ρ×πr²L/4। তো এটা ক্যালকুলেশন করলে আমার 1/4 অংশ পানির ভরটা কিন্তু চলে আসবে। রো হচ্ছে 1000 ইন্টু পাই ইন্টু r², আর এর মান হচ্ছে আমাদের 1² ইন্টু L হচ্ছে আমাদের টোটাল Lটা আমাদের 20 মিটার ভাগ 4। সো এটা আসে সম্পূর্ণ পানির ভরটা আমাদের আসছে 15707.96 এত কেজি, 15707.96 কেজি। তাহলে আমাদের প্রথম চতুর্থ ভাগ পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আমরা কার্যকর ক্ষমতা P প্রাইম সমান আমরা কি জানি, P প্রাইম সমান mgh/t। সো এটাকে আমরা T1 দিলাম, এটা M প্রাইম আর এটা H1 দিলাম। যেহেতু আমার প্রথম চতুর্থ ভাগ আরেকটা অংশ আছে, ওইটাকে আমরা H2 দেবো, এই জন্য আমরা এখানে H1 দিলাম। সো এখন খেয়াল করো, তাহলে আমার এখান থেকে এই T1 বের করতে হবে। তাহলে T1 সমান M প্রাইম GH1 বাই হচ্ছে P1 বাই হচ্ছে P প্রাইম। সো এটা আমরা এখন ক্যালকুলেশন করি। M প্রাইম আচ্ছা 15707.96 ইন্টু G 9.8, গড় সরণ এখানে 2.5 ভাগ P প্রাইম। গ নম্বর থেকে আমরা P প্রাইমের মানটা পাচ্ছি, সেটা হচ্ছে 3420.84। সুতরাং এটা ক্যালকুলেশন করলে 112.50 এত সেকেন্ড। সো আমরা প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে কিন্তু তার সময়টা আমরা এখানে পেয়ে গেছি। প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে সময়টা কিন্তু আমরা
পেয়ে গেছি এখানে। আচ্ছা, এই যে প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমরা সময়টা পেয়ে গেছি। কত সেকেন্ড সময় লাগছে? 112.5 সেকেন্ড। এখন দেখো আমাদের কি বলছে চতুর্থ ভাগের ক্ষেত্রে। চতুর্থ ভাগের ক্ষেত্রে তাহলে আমরা এখানে আবার লিখবো যে আবার চতুর্ভাগের ক্ষেত্রে চতুর্থ ভাগের বানানটা, আচ্ছা ওকে যাই হোক, ভাগের ক্ষেত্রে। সো এক্ষেত্রেও আমরা তার গড় সরণটা আগে বের করে নিব। সো এখানে দেখো এর গড় সরণটা আসলে কত আসছে। গড় সরণ এখানে আমরা h2, এই গড় সরণ h2 মানে কি আমাদের আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2, আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। তাহলে এক্ষেত্রে আমার আদি সরণ কিন্তু এটা আর শেষ সরণ কিন্তু এটা। সো 3l/4 আদি সরণ 3l/4, শেষ সরণ l বাই হচ্ছে আমাদের 2। সো 3l/4 প্লাস l বাই হচ্ছে 2। এখন তুমি এখানে লসাগু করেও এটা করতে পারো, আলটিমেটলি 3l l এর মান হচ্ছে বসায়ও করতে পারো। তো দেখো আমাদের 3l/4 এখানে যদি আমি লসাগু করি তাহলে 4 নিচে আসলে এটা হবে 8, আর 3l আর 4l এখানে হবে হচ্ছে আমাদের 7l/8, 7l/8। 7 ইন্টু l এর মান আমাদের দেওয়া আছে 20/8। সো এটা আছে 17.5 মিটার, এটা আসবে 17.5 মিটার। আমরা গড় সরণ পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি যে আমাদের এক্ষেত্রে কার্যকর ক্ষমতা P প্রাইম সমান m প্রাইম g/h2 বাই t2। তাহলে আমাদের t2 ইকুয়াল টু m প্রাইম g/h2 বাই p প্রাইম। m প্রাইম কারণ কি দেখো এখানেও চতুর্থ ভাগের ভর ছিল m/4, এখানেও যেহেতু 1/4 পানি তোলা হচ্ছে দ্যাট মিনস এটাও m/4। তো আমাদের m/4, সো m প্রাইমের মান 15707.96 ইন্টু g9.8 ইন্টু h2 আসছে আমাদের 17.5 ভাগ p প্রাইম, যেটা আমরা গ নম্বরে পাইছি 3420.8। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের আছে 787.51 সেকেন্ড, 787.51 সেকেন্ড। সো এই দুটা সময়ের পার্থক্য কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমার সময় লাগছে 112.5 সেকেন্ড, আর চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের সময় লাগছে 787.5 সেকেন্ড। তাহলে দুইটা ক্ষেত্রে সময়ের তারতম্য হবে কি, অর্থাৎ দুইটা ক্ষেত্রে সময়ের পার্থক্য হবে কি? অবশ্যই সময়ের পার্থক্য হবে। সুতরাং এখান থেকে তোমরা মন্তব্যটা লিখে দিবা। সো দেখো এই অঙ্কটার গ নম্বরটা কিন্তু যথেষ্ট সহজ ছিল। ঘ নম্বরের ক্ষেত্রে তোমরা অনেকেই এই গড় সরণটা বের করতে যেয়ে কিন্তু অনেকেই অনেক কনফিউজ হয়ে যাও। সুতরাং গড় সরণটা সবসময় আদি সরণ প্লাস শেষ সরণ 3 ভাগ 4 ভাগ 2 ভাগ যেটাই বলুক না কেন তুমি এভাবে ভাগটা করে নিবা। এই ভাগটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে এই অঙ্কগুলো অনেক সহজ মনে হবে এবং তুমি সমাধান করতে পারবা। যাই হোক আমরা আরো একটা বোর্ডের প্রশ্ন সমাধান করব। সো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। অঙ্কটা একটু বড়, উদ্দীপকটা অনেক বড়। সুতরাং বড় উদ্দীপক দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, তুমি যা জানো সেই অনুযায়ী এখান থেকে আসছে। সুতরাং তুমি অঙ্কটা বুঝে পড়ো, দেখবা যে এটা তুমি সমাধান করতে পারবা। সো দেখো এখানে বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস দেওয়া আছে সে আগের অঙ্কের মতো, যে গভীরতা হচ্ছে l, ব্যাস দেওয়া আছে 1.5 মিটার। সুতরাং আমরা ব্যাসার্ধটা বের করে নিব। 1.5 মিটার হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 1.5 ভাগ 2, সেটা হবে 0.75 মিটার। সো আমরা ব্যাসার্ধটাকে বের করে নিলাম। একটি পাম্প 25 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। 25 মিনিটে সে পানি শূন্য করতে পারে, একটু খেয়াল করো। কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে গেছে। সে আসলে 25 মিনিটে কিন্তু পুরো পানি তুলতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে। ভালো কথা। পরবর্তীতে বলছে যে 0.82 HP কার্যকর ক্ষমতা দ্বিতীয় একটি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হয়। অর্থাৎ 1/3 পানি উত্তোলন করার পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি পানি আছে 3 ভাগের 2 ভাগ।
সুতরাং এই 3/2 পানি তোলার জন্য এখানে 0.82 এইচপি কার্যকর ক্ষমতার আর একটা পাম্প নিয়ে আসা হয়েছে। সুতরাং আমার গ নম্বরে এখন কি বলছে, সো উদ্দীপকটা তোমরা এরকম পড়ে আগে মাথার ভিতরে সেট করে নেবা কি কি বিষয়টা বলছে এখানে। সো তাড়াহুড়ার কিছু করবে না, এখানে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি এই টাইপ এখানে যে অঙ্কই আসুক না কেন তুমি আসলে সমাধান করতে পারবা, এবং এটাও তুমি নিজেই সমাধান করতে পারবা, এবং তুমি নিজেই সমাধান করে আমার সাথে মিলাই নেবা যে আসলে তোমার সমাধানটা আমার সাথে মিলছে কিনা। গ নম্বরে আমাদেরকে কি বলছে যে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা নির্ণয় করো। সো আমরা দেখো গ নম্বরটা করার চেষ্টা করি। বলছে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা নির্ণয় করো। প্রথম পাম্পটা কি বলছে, একটি পাম্প, প্রথম পাম্পটা কিন্তু 25 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। 25 মিনিটে পুরা কূপটিকে পানি শূন্য করতে পারে। তাহলে এর ক্ষেত্রে একইভাবে এটা একটু আগে আমরা যে অঙ্কটা করছি সেটার মতনই। সো খেয়াল করো যে এই কুয়ার গভীরতা কিন্তু আমাদের দেওয়া আছে, গভীরতা আমি এটাকে একটু পানি ভর্তি করে দেই, নীল কালারের দিয়ে দেই। সো এই কুয়ার গভীরতা আমাদের কত, গভীরতা দেওয়া আছে 10 মিটার। দেখো এই যে আমি আগের মতনই লিখলাম, এর গভীরতা এল ইকুয়াল টু 10 মিটার দেওয়া আছে। এর ব্যাস দেওয়া আছে, 25 মিনিটে কূপটিকে পুরোটাই পানি শূন্য করতে পারে। তাহলে এর গড় সরণ কত হবে, দেখো এখানে তার গভীরতা 0 আর এখানে গভীরতা হচ্ছে এল। তাহলে গড় সরণ এক্ষেত্রে এল ইকুয়াল টু আদি সরণ প্লাস শেষ সরণ, এল মানে 10 বাই হচ্ছে 2, দ্যাট মিনস এটা হচ্ছে 5 মিটার। এখন আমার এখানে বের করতে বলছে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা। তো প্রথম পাম্পের কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম দ্বারা প্রকাশ করি, mgh/t। এখানে সম্পূর্ণ পানির ভরটা আলাদা করে বের করে নেওয়াটা বেটার, এর পরবর্তীগুলোতে আমার কাজে লাগবে। যাই হোক আমি পরবর্তীতেই বের করব। এম মানে হচ্ছে আমাদের, এম মানে রো, ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল ইন্টু জিএইচ বাই আমার টি। সো এখন তুমি দেখো মানগুলো বসাও, রো মানে 1000, পাই থাকলো, আর মানে 0.75 এর স্কোয়ার ইন্টু এল আমরা বের করছি 5 মিটার, জি 9.8, সরি এল আমরা 5 মিটার বের করি নাই, এল 5 মিটার না, এইচ 5 মিটার, এল হচ্ছে আমাদের 10 মিটার, এল হচ্ছে আমাদের কত 10 মিটার, এইচ হচ্ছে 5 মিটার। সো এটা খেয়াল রাখবে, মান বসানোর সময় আমার মতো এরকম ভুল করবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আর নিচের টি মানে হচ্ছে 25 মিনিট ইন্টু, মিনিটকে আমার অবশ্যই কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। সো এখন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, দেখি আমাদের কি আসে। 1000 ইন্টু পাই ইন্টু 0.75 স্কোয়ার টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ভাগ 25 ভাগ 60। সুতরাং এটা আসে 577 ওয়াট। এটাকে আমার আবার কিসে নিতে বলছে, এটাকে আমার বলছে অশ্ব ক্ষমতায়। আচ্ছা, সো 577.267 এত ওয়াট। তো এটাকে আমার নিতে হবে অশ্ব ক্ষমতা। তাই 1 ওয়াট সমান 1 এইচপি, 1 এইচপি সমান মনে হয় তোমরা জানো 746 ওয়াট। তাহলে এটাকে আমি 746 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসে 0.773 এইচপি। ক্যালকুলেশন যদি ভুল না করি তাহলে এটাই অ্যান্সার আসার কথা। সো দেখো প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা, সুতরাং প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা 0.773 এইচপি। সো প্রথম যে গ নম্বরে যে সকল সৃজনশীলগুলো আসছে সেটা কিন্তু মোটামুটি দেখো একটু সহজ, কিন্তু ঘ নম্বরের সৃজনশীলগুলোতে একটু তোমার গড় সরণ বের করতে যে একটু হয়তো বা তোমাদের সমস্যা হতে পারে। যদি এই টেকনিকটা মনে রাখো তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের কোয়াটির 1/3 অংশ, প্রথম 1/3 অংশ এবং তৃতীয় 1/3 অংশ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক হবে কিনা। একটু আগে আমরা কিন্তু এই টাইপের একটা অঙ্ক করছি যেখানে বলছিল 1/4 অংশ, প্রথম 1/4 অংশ আর ছিল শেষ 1/4 অংশ, আর এখানে বলছে প্রথম 1/3 অংশ আর বলছে তৃতীয় 1/3 অংশ। সো একই টাইপের অঙ্ক, কিন্তু একটাই বলছিল চতুর্থ অংশ আর একটা হচ্ছে কি
তৃতীয় অংশ। সুতরাং একটু আগে যারা 2 নাম্বার সৃজনশীলটা যখন আমরা সমাধান করছি তারা যেটা যদি পারো তাহলে এটা কিন্তু তোমার জন্য, এটাও কিন্তু তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, এটাও কিন্তু তোমরা পারবে। সো অঙ্ক কিন্তু এখানে কঠিন কিছু নাই, জাস্ট একই টাইপের ম্যাথ, একটু জাস্ট ঘোরায় ফেরায় আসতেছে। সো ঘ নম্বরের ক্ষেত্রে আমরা আগে আমাদের গড় সরণ বের করার জন্য আগের মতনই আমরা কোয়াটা আবার একটু এঁকে নেওয়ার চেষ্টা করি। সো দেখো এটা হচ্ছে আমাদের কোয়া। সো এটার পুরাটা হচ্ছে আমাদের পানি দ্বারা ভর্তি, কিন্তু এখন আমার পানি তুলতে হবে হচ্ছে কি প্রথম 1/3 অংশ। সুতরাং আমরা এই কোয়াটাকে এখন আমাদের মতো করে আমরা এটাকে 3টা ভাগে আগে এটা ভাগ করে নেব, 3টা ভাগে ভাগ করে নিই। সো দেখো এটার আমি কালারটা একটু এটা দিলাম। সো আরেকটা 1/3 অংশ, ওকে। সো এটার কালারটা আমরা চেঞ্জ করে এটা দেই। সো পানির কালার কিন্তু আবার বিভিন্ন রকম হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু কালারটা বোঝাচ্ছি যে 3টা ভাগে ভাগ করে দিচ্ছি। সো দেখো এখন এই টোটাল কোয়ার যে গভীরতা, এই টোটাল কোয়ার গভীরতা কিন্তু আমার দেওয়া আছে এল, আমরা এটাকে ধরি কোয়ার গভীরতা এল, এবং এই এল এর মান কিন্তু আমার দেওয়া আছে। সেই টোটাল গভীরতা এল, এই এল সমান আমাদের দেওয়া আছে কয় মিটার, এল সমান 10 মিটার। সো দেখো এখন এটাকে 3টা ভাগে আমরা ভাগ করছি। এটা হচ্ছে প্রথম 1/3 অংশ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় 1/3 অংশ, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় 1/3 অংশ। সো আমাদের গড় সরণ তো লাগবে। তো গড় সরণ বের করার জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে আমাদের কোয়ার যে গভীরতা সেটা কিন্তু 0, এখানে আমার কোয়ার গভীরতা L/3, 3টা ভাগে ভাগ করছি, তাহলে এটা কত হবে 3L/3, সরি 3L/2, এটা হবে 3L/2, আর পরেরটা হবে কিন্তু 3L/3। 3L/3 মানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি L, 3L/3 মানে হচ্ছে কি L। তাহলে এখন আমাদের প্রথম 1/4 অংশ, দেখো এইটুকু যদি তুমি লিখতে পারো, এটা যদি এইভাবে ভাগ করতে পারো, তুমি কিন্তু এখন গড় সরণ বের করতে পারবা, আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। তো আমাদের প্রথমে যেটা করতে হবে প্রথম 1/3 অংশ, তো আমরা প্রথম 1/3 অংশ, প্রথম 1/3 অংশ। সো দেখো এই প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম 1/3 অংশের ক্ষেত্রে, প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমাদের আগে আমরা গড় সরণটা বের করে নিব। প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমাদের গড় সরণ কত, আমরা এখানেও বের করতে পারি, আচ্ছা এখানেই করি। প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমরা গড় সরণ আদি সরণ L 0 প্লাস শেষ সরণ L/3 বাই হচ্ছে কি 2, আদি সরণ প্লাস শেষ সরণ। এখানে আদি সরণ 0, প্রথম 1/3 অংশ যেহেতু এটা আদি সরণ, আর এটা হচ্ছে কি শেষ সরণ, তাহলে আদি সরণ 0, শেষ সরণ হচ্ছে L/3 বাই 2, তাহলে এটা আমাদের আসে L/6। সো L হচ্ছে আমাদের 10, L দেওয়া আছে আমাদের 10 ভাগ 6, তাহলে এটা আছে 1.67 মিটার। এখানে গড় সরণ হচ্ছে 1.67 মিটার। এখন দেখো আমরা কতটুকু পানি তুলছি, পানি তুলছে হচ্ছে 1/3 অংশ, তাহলে এই 1/3 অংশের ভর কত হবে m/3। আমাদের সম্পূর্ণ পানির ভর m, তাহলে 1/3 অংশ পানির ভর হবে m/3। m মানে হচ্ছে রো, v মানে আমাদের পাই আর স্কয়ার l, v মানে হচ্ছে পাই আর স্কয়ার l, বাই হচ্ছে কত আমাদের 3। সো এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের রো হচ্ছে 1000 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 0.75 স্কোয়ার ইন্টু এল, এখানে এল মানে টোটাল এল হচ্ছে 10 ভাগ 3, তাহলে এটা আসে পানির ভরটা আসে 1/3 অংশ পানির ভর 5890.48 এত কেজি, 48 কেজি। এটা হচ্ছে 1/3 অংশ পানির ভর। তাহলে আমাদের কার্যকর ক্ষমতা আমরা জানি P প্রাইম ইকুয়াল টু mgh1 বাই T1, mgh1 বাই T1। তাহলে T1 ইকুয়াল টু আমরা লিখতে পারি mgh বাই P প্রাইম। এখন মানগুলো বসায় দাও। 1/3 অংশ পানির ভর 5890.48, জি হচ্ছে আমাদের 9.8, এইচ
এইচ, এখানে এইচ 1, গড় সরণ আমাদের 1.67 ভাগ পি প্রাইম। পি প্রাইমটা কি? কার্যকর ক্ষমতা। এই যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটার কার্যকর ক্ষমতা কিন্তু এটা, সে এত পানি তুলতে পারে, একই ইঞ্জিন, যেটা আমরা গ নম্বরে করছি। তাহলে আমরা গ নম্বর থেকে এর কার্যকর ক্ষমতা পাচ্ছি 577.267। সো এটা করলে 167 সেকেন্ড এরকম আসবে, 167 সেকেন্ড। তোমরা টোটাল ডাটাটা নিয়ে যদি করো, একটু কম বেশি আসতে পারে। তো 167 আমি ক্যালকুলেশন করলে, পুরো মানটা নিয়ে করলে 167 সেকেন্ড আসবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম 1/3 পানি তুলতে যে সময়টা লাগবে। এরপরে আমাদের বলছে তৃতীয় 1/3 ক্ষেত্রে কি হবে? তৃতীয় 1/3 ক্ষেত্রে আমরা আগে গড় সরণটা বের করে নেব। তাহলে আমাদের গড় সরণ এইচ ইকুয়াল টু আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এখানে আদি সরণ 3L আউট। সো দেখো এখানে আমি একটু ভুল লিখছি, এটা আসলে 3L না, এটা হচ্ছে L/3। তারপরেরটা কত হবে? 2L/3। তিনটা ভাগে ভাগ করছে, দ্যাট মিনস প্রথমটা 0, তারপরটা L/3, এরপরেরটা হচ্ছে 2L/3, তারপরেরটা হচ্ছে 3L/3 বা L। তাহলে গড় সরণ মানে কি? আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এখানে আদি সরণ এখন 2L/3, আর শেষ সরণ হচ্ছে কত? L/2। আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। সুতরাং এটা লিখবে যখন, এটা লেখার সময় তোমরা একটু খেয়াল করবে, এটা যেন ভুল না হয়। আমি প্রথমেই দেখো এই টেকনিকটা শেখাইছি যে কিভাবে গড় সরণ বের করার জন্য তোমার 1/3 1/4 থাকলে কি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2L/3 প্লাস L/2। আলটিমেটলি এখানে লসাগু করলে 3 নিচে আসলে 6, 2L প্লাস 3L, দ্যাট মিনস এটা 5L/6, 5L/6। তাহলে 5 ইন্টু L হচ্ছে 10 ভাগ 6। সো এটা আসে 8.33 মিটার, 8.33 মিটার। এখন দেখো এই তৃতীয় 1/3 পানি কোন পাম্প দ্বারা তুলবো? দ্বিতীয় পাম্প দ্বারা। যে পাম্পের কার্যকর ক্ষমতা কিন্তু 0.82, এটা কিন্তু না, প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা না, দ্বিতীয় পাম্পের কার্যকর ক্ষমতা, যার কার্যকর ক্ষমতা 0.82 HP দেওয়া আছে। সুতরাং অঙ্ক করার সময় বারবার খেয়াল করবে, উদ্দীপকটা ভালো করে পড়বে এবং কি চাইছে এই বিষয়গুলো ঠান্ডা মাথায় দেখবে। দ্বিতীয় পাম্প দ্বারা, তৃতীয় 1/3 পানি উঠবে দ্বিতীয় পাম্প দ্বারা। সুতরাং এক্ষেত্রে আমার এটা ছিল প্রথম 1/3 পানি ছিল প্রথম পাম্প দ্বারা, তাহলে এটার ক্ষমতা কিন্তু আমরা P1 দিতে পারি। দ্বিতীয় পাম্প দ্বারার ক্ষেত্রে ক্ষমতা, দ্যাট মিনস আমরা এটাকে লিখব P2 প্রাইম ইকুয়াল টু M প্রাইম mgh2 বাই হচ্ছে কি T2। সো এখান থেকে এখন আমরা T2 বের করব। অতএব T2 ইকুয়াল টু আমরা লিখতে পারি M প্রাইম gh2 বাই P2 প্রাইম। সো দেখো এখন সব কিছুর মান আমার এখানে দেওয়া আছে, আমি একটু ডাটাগুলো একবার লিখি। এখানে 5890.48, g হচ্ছে 9.8, h2 আমরা বের করছি 8.33, আর P2 হচ্ছে কত আমাদের 0.82 HP, 0.82 HP, 1 HP মানে 746 ওয়াট। এখন তুমি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার কিন্তু চলে আসবে। সো M 5890.48 ইন্টু 9.8 ইন্টু 8.33 ভাগ 0.82 ভাগ 746। সো এটা আসে 786.08 এত সেকেন্ড। সুতরাং দেখো আমাদের প্রথম 1/3 প্রথম পাম্প দ্বারা তুলতে সময় লাগছিল 167 সেকেন্ড, আর তৃতীয় 1/3 তুলতে আমাদের সময় লাগছে 786 সেকেন্ড, 786.08 সেকেন্ড। সুতরাং দুইটা পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় কিন্তু এক হবে না। তো এই টাইপের অঙ্ক কিন্তু একটু যদি পেঁচায় আসে এরকম আসতে পারে। এরপরে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব, ওই অঙ্কটাও খুব ইন্টারেস্টিং, ওটা যদি সমাধান করতে পারো তাহলে মনে হয়
তোমরা এখান থেকে সবগুলো করতে পারবা। সো মেইনলি বেসিকটা তোমরা একটু শিখো, কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য আমি আসলে এই সমস্যাগুলো সমাধান করতেছি। আসলে সৃজনশীল সমস্যা সমাধান করে তুমি শেষ করতে পারবে না। আমি যদি ক্ষমতা বা কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথ সমাধান করা শুরু করি, হাজার হাজার ম্যাথ আছে, কয়টা আমি সমাধান করে দেবো? সুতরাং তুমি বেসিকটা শেখো, কনসেপ্টটা ক্লিয়ার করো। কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। সো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি কয়েকটা ম্যাথ করে দিচ্ছি, বাট আমি প্রথমে যে ইনস্ট্রাকশনগুলো দিছি কিভাবে তুমি অঙ্কগুলো করবে, কিভাবে তোমার টেকনিকগুলো যেটা শিখাইছে এটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কর্মদক্ষতা বা তোমার ক্ষমতা নির্ণয় করতে কিন্তু কোনো সমস্যা আর হবে না। সো দেখো, এখন আমরা আরো একটা ম্যাথ একটু সমাধান করি। এখানে ম্যাথটা কি বলছে? সোয়ানদের বাসায় ভূগর্ভস্থ পানির রিজার্ভারের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা 4 মিটার। সুতরাং এখন কিন্তু রিজার্ভারের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। রিজার্ভার বলতে বোঝাচ্ছে, অনেক সময় দেখবা যে তোমাদের বাসায় পানি নিচতলায় পানি রিজার্ভ করার জন্য একটা ট্যাঙ্কি থাকে, ওইটাকে আমরা বলি পানির রিজার্ভার, ভূগর্ভস্থ পানির রিজার্ভার। রিজার্ভারটি অর্ধেক পানিপূর্ণ আছে, রিজার্ভারটা কিন্তু পুরোটা পানিপূর্ণ না, অর্ধেক পানিপূর্ণ আছে। ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে, ভূপৃষ্ঠ থেকে, দেখো এখানে আবার পানিটা কিন্তু ভূপৃষ্ঠে উঠতেছে না, ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে ছাদের ট্যাঙ্কে পানি তোলার জন্য। যেহেতু রিজার্ভারটা নিচে আছে, আমরা কি করি? রিজার্ভার থেকে পানিটা ছাদে তুলি, ছাদে কিন্তু আমাদের ট্যাঙ্কি থাকে। তাহলে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে পানি তোলার জন্য 10 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়। পাম্পটির দক্ষতা আবার দেওয়া আছে 80%। দেখো অনেক ডাটা দেওয়া আছে। সো ঠান্ডা মাথায় জাস্ট অঙ্কটা একটু চিন্তা করো, তাহলে দেখবা তুমি এটা সমাধান করতে পারবা। সো দেখো, আমরা একটু অঙ্কটার আগেই বলি যে অঙ্কটা একটু সবসময় এই টাইপের অঙ্ক আসলে অঙ্কটা চিত্র আঁকার চেষ্টা করবা। গ নম্বরে বলছে রিজার্ভার থেকে 1 লিটার পানি ছাদে ওঠাতে কত শক্তি ব্যয় হবে? ছাদে ওঠাতে। তো আগে আমরা একটু রিজার্ভার বা এটা আমরা একটু আঁকার চেষ্টা করি, দেখি আমরা আঁকতে পারি কিনা। সো এটা আমরা পাশে দেখো, এটা আমরা ধরে নিলাম যে এটা আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ সাথে হচ্ছে আমাদের একটা রিজার্ভার আছে। সো দেখো রিজার্ভারটা এই যে আমি ধরে নিলাম, এইটা হচ্ছে রিজার্ভার। এর দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা কিন্তু আমাদের দেওয়া আছে। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা আমাদের দেওয়া আছে। সো একটু চিত্রটা এঁকে নেই। সো খেয়াল করো, জাস্ট এরকম অনেকটা। এই রিজার্ভারটা কিন্তু পানি দ্বারা ভর্তি। এই রিজার্ভারটাই কিন্তু আমাদের, এই রিজার্ভারটা পুরাটা কিন্তু পানি দ্বারা ভর্তি না, এই রিজার্ভারটা কিন্তু অর্ধেক পানি দ্বারা ভর্তি। রিজার্ভারটা কি? অর্ধেক পানি দ্বারা ভর্তি। সো দেখো, এটার অর্ধেক পানি দ্বারা ভর্তি, পুরাটা কিন্তু পানি দ্বারা ভর্তি না, এটা হচ্ছে অর্ধেক পানি দ্বারা ভর্তি। খেয়াল করো ভালো করে, এটা অর্ধেক পানি দ্বারা ভর্তি। তাহলে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। আমরা ভূপৃষ্ঠ বোঝানোর জন্য এটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের নিচে একটা রিজার্ভার আছে, যে রিজার্ভারটা অর্ধেক পানি দ্বারা ভর্তি। এই রিজার্ভারের গভীরতা দেওয়া আছে। সো এই রিজার্ভারের যে গভীরতা দেওয়া আছে, কত গভীরতা দেওয়া আছে আমাদের? রিজার্ভারটির গভীরতা দেওয়া আছে আমাদের 4 মিটার। এই যে রিজার্ভারটির গভীরতা দেওয়া আছে এখানে, গভীরতা L = 4 মিটার। এটা অর্ধেক পানি দ্বারা ভর্তি আছে। তো অর্ধেক পানি মানে কি? এখানে 0, এটা হচ্ছে L/2 আর এটা হচ্ছে L। অর্ধেক পানি ভর্তি আছে, দ্যাট মিনস দেখো এইটুকু পানি ভর্তি আছে। এখানে হচ্ছে কি? এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে এর গভীরতা 0 আর এখানে কত? অর্ধেক L/2 আর এখানে হচ্ছে কি আমাদের L। এই পানি কিন্তু আমরা ভূপৃষ্ঠে উঠাচ্ছি না, এই পানিটা উঠবে আবার কোথায়? ভূপৃষ্ঠ থেকে একটা ছাদে। ছাদটার উচ্চতা কত দেওয়া আছে? ছাদটার উচ্চতা দেওয়া আছে 20 মিটার। অর্থাৎ এই যে এইখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ছাদে কিন্তু আমরা এটা উঠাবো, এই বিল্ডিংটার ছাদে উঠাবো। সো দেখো, এইটা হচ্ছে আমাদের রিজার্ভার, এটা হচ্ছে আমাদের পানির রিজার্ভার, আর এটা হচ্ছে কিন্তু বিল্ডিং। এই বিল্ডিং এর ছাদে কিন্তু এটা হচ্ছে ছাদ। এই ছাদে আমাদের একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কিতে আমরা পানিটা তুলব। এবং এই ট্যাঙ্কির উচ্চতা
আমাদের দেওয়া আছে এই যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির উচ্চতা আমাদের দেওয়া আছে 20 মিটার। এই ট্যাঙ্কির উচ্চতা আমাদের দেওয়া আছে 20 মিটার। অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো, চিত্রটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখো তুমি বুঝতে পারবা যে বাসার নিচে একটা রিজার্ভার আছে, যে রিজার্ভারটির গভীরতা হচ্ছে 4 মিটার। এই রিজার্ভারটা অর্ধেক পানি দ্বারা পূর্ণ। এই রিজার্ভারে পানি আছে কত? অর্ধেক। এই রিজার্ভার থেকে পানি একটা ছাদে ওঠাতে হবে। কত মিটার উচ্চতায় ছাদে ওঠাতে হবে? 20 মিটার উচ্চতার একটা ছাদে ওঠাতে হবে। তো এই পানি তোলার জন্য 10 কিলোওয়াটের একটা পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পটির দক্ষতাও দেওয়া আছে। এখন বলছে রিজার্ভার থেকে 1 লিটার পানি ছাদে ওঠাতে কত শক্তি ব্যয় হবে। রিজার্ভার থেকে 1 লিটার পানি ছাদে ওঠাতে কত শক্তি ব্যয় হবে, মানে যে কাজ করতে হবে সেই কৃত কাজটাই কিন্তু এখানে শক্তি। কৃত কাজটাই আসলে শক্তি। তাহলে কৃত কাজ গ নম্বরের ক্ষেত্রে দেখো, কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু আমরা জানি mgh। কয় লিটার পানি উঠাতে হবে? কয় লিটার পানি এখান থেকে ছাদে উঠাতে হবে? রিজার্ভার থেকে কয় লিটার পানি ছাদে উঠাতে হবে? 1 লিটার পানি। 1 লিটার পানি, দ্যাট মিনস এখান থেকে আমাদের 1 লিটার পানি ছাদে উঠাতে হবে। তাহলে এই রিজার্ভারটির গভীরতা কিন্তু আমাদের 4 মিটার, কিন্তু ছাদে উঠাতে হচ্ছে কয় লিটার পানি? 1 লিটার পানি। তাহলে এখানে আমাদের গড় সরণটা বের করে নিতে হবে। এখানে এইচটা আমাদের কি হবে? সো এইচ হচ্ছে পানি কিন্তু ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় উঠবে, তার মানে 20 আমি আগে লিখে রাখলাম, 20টা কিন্তু এর সাথে আগে যোগ হবে। আর দেখো এটা অর্ধেক পানি ভর্তি আছে, তাহলে এক্ষেত্রে গড় সরণটা কি হবে? 0 প্লাস L/2। তাহলে আলটিমেটলি L এর মান আমাদের 4 মিটার, 0 প্লাস L/2, 4 না, 0 প্লাস L/2, ওকে, 0 প্লাস L/2। তাহলে এটা আলটিমেটলি আসছে L এর মান 4, দ্যাট মিনস এটা হচ্ছে 22 মিটার। M সম্পূর্ণ পানির ভর হচ্ছে M, কিন্তু এখানে পানি এখানে তো নির্দিষ্ট পরিমাণ পানির কথা বলে দিয়েছে। দেখো রিজার্ভার থেকে বলছে 1 লিটার পানি ছাদে ওঠাতে হবে। তো 1 লিটার পানির ভর M সমান 1 লিটার, 1 লিটার সমান আমরা জানি 1 কেজি, দ্যাট মিনস 1 লিটার পানির ভর কিন্তু 1 কেজি। তাহলে 1 লিটার পানি ছাদে ওঠাতে কত শক্তি ব্যয় হবে? সুতরাং তুমি এখানে মানগুলো বসায় দাও। M হচ্ছে 1, G হচ্ছে 9.8, আর H হচ্ছে আমাদের 22। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? 9.8 ইন্টু 22, সো 215.6 এত জুল। সো দেখো এটা আমাদের গ নম্বরটা সহজ আছে, যে রিজার্ভার থেকে 1 লিটার পানি ছাদে ওঠাতে আমাদের কতটুকু কাজ করতে হবে। যে রিজার্ভার থেকে 1 লিটার পানি ছাদে ওঠাতে কত শক্তি ব্যয় হবে? 215.6 জুল শক্তি ব্যয় হবে। সো এখন ঘ নম্বর অঙ্কটা একটু দেখো ভালো করে, যেখানে বলছে রিজার্ভার পরিষ্কার করার জন্য সম্পূর্ণ পানি ছাদে ওঠাতে কত সময় লাগবে। রিজার্ভার পরিষ্কার করার জন্য সম্পূর্ণ পানি ছাদে ওঠাতে কত সময় লাগবে। সো ঘ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে অনেকেই তোমরা এই যে 20 মিটারটা, এটা কিন্তু ভূপৃষ্ঠে উঠছে না, 20 মিটার উচ্চতায় ছাদে উঠতেছে। তো এই 20 মিটার উচ্চতায় যে ছাদে উঠছে এটা কিন্তু তোমরা অনেক সময় ভুল করো। তো এখানে দেখো গড় সরণটা আমি একটু এখানে বের করে দেখাই, যে গড় সরণ H ইকুয়াল টু আসলে কি হবে। গড় সরণ আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। কত মিটার উচ্চতায় উঠবে? 20 মিটার। তো 20টা আমি আগে লিখে রাখলাম। এখন দেখো পানি অর্ধেক, সম্পূর্ণ না, কিন্তু সম্পূর্ণ যদি হতো তাহলে কিন্তু আলাদা হতো। তাহলে আদি সরণ এখানে L/2 প্লাস শেষ সরণ L বাই হচ্ছে আমাদের 2। তাহলে এখানে দেখো ফর্মুলাটা কি হবে? আদি সরণ আমার পানি উঠছে, এইটুকু পানি উঠছে, এটা তো পুরোটা পানি দ্বারা ভর্তি না, এবং এইটুকু পানির ভর কত হবে? M/2, অর্ধেক পানির ভর M/2। তাহলে এখানে দেখো কত আসে আসলে? L/2, তার মানে এটা L এর মান হচ্ছে 2 প্লাস হচ্ছে 2, তাহলে এটা দেখো 20 প্লাস L/2 মানে 2 প্লাস L মানে L এর মান দেওয়া আছে 4/2, আলটিমেটলি 4 এর 2 6, 23 মিটার। সো আমার H আসছে হচ্ছে কত? 23 মিটার। আরেকটা লাগবে হচ্ছে আমাদের ভর। এখানে ভর দেন অর্ধেক পানির ভর, যেমন M প্রাইম সমান M/2, সম্পূর্ণ পানির ভর যদি M হয় তাহলে অর্ধেক পানির ভর হচ্ছে M প্রাইম। M সমান রো ইন্টু ভি। ভি মানে কি? দেখো এখানে এটা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। তাহলে ভি আমি লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা মানে
আসলে এর গভীরতা, সেটা L/2। তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে পানির ঘনত্ব 1000 ইন্টু এর মান এ দেওয়া আছে 6 মিটার, বি 5 মিটার আর এল 4 মিটার। সো এটা আসে 6.0 ইন্টু 10⁻³ এত কেজি। 6.0 ইন্টু 10⁻³ কেজি। দেখো এটার দৈর্ঘ্যটাকে আমরা এ ধরলাম, প্রস্থটাকে আমরা বি ধরছি আর গভীরতাকে আমরা এল ধরছি। এই জন্য এর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন খেয়াল করো রিজার্ভার পরিষ্কার করার জন্য সম্পূর্ণ পানি ছাদে উঠতে কত সময় লাগবে। এর প্রদত্ত ক্ষমতা কিন্তু দেওয়া আছে যে পানি তোলার জন্য এত কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হলো। আমি প্রথমে বলছিলাম ইঞ্জিনের গায়ে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে তার প্রদত্ত ক্ষমতা, দ্যাট মিনস এখানে পি এর মান কিন্তু দেওয়া আছে। কর্মদক্ষতা দেওয়া আছে এটা ইকুয়াল টু 0.8। তাহলে আমরা জানি কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। এই কার্যকর ক্ষমতা সমান আমরা জানি mgh, এখানে আমি ধরছি m প্রাইম h/t ইন্টু হচ্ছে p। তো আমাদের বের করতে হবে যে পানি উঠতে কত সময় লাগবে, t বের করতে হবে। তাহলে t ইকুয়াল টু m প্রাইম gh বাই ইটা p। সো এখন তুমি এই মানগুলো বসায় দাও। m প্রাইমের মান আমরা বের করছি 6.0 ইন্টু 10⁻4 হবে। এটা আমি এখানে ভুল লিখছি, 6.0 ইন্টু 10⁻³ না, এটা ক্যালকুলেশন করলে আসবে 6.60 ইন্টু 10⁻³ তার মানে 6.0 ইন্টু 10⁻4। 6.0 ইন্টু 10⁻4। জি এর মান আমাদের 9.8 আর গড় সরণ আমরা যেটা বের করছি এটা 23 মিটার। কর্মদক্ষতায় এটা 0.8, কার্যকর ক্ষমতা 10 কিলোওয়াট, 10 ইন্টু 10⁻³ ওয়াট। কিলোওয়াটকে আমার অবশ্যই ওয়াটে নিয়ে যেতে হবে। সো আমরা এটা ক্যালকুলেশন করি, এটা ইন্টু 9.8 ইন্টু 23 ভাগ 0.8 ভাগ 10⁻4। সো এটা আসে 1690, 1690 এত 1690 এখানে 5 আছে, 1690.5 এত সেকেন্ড। তাহলে আমার রিজার্ভার পরিষ্কার করার জন্য সম্পূর্ণ পানি ছাদে ওঠাতে কত সময় লাগবে? 1690.5 সেকেন্ড আমাদের সময় লাগবে। তো দেখো এই ছিল আমাদের আজকের গাণিতিক সমস্যাগুলো। তোমরা একটু বেসিকটা যদি ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু এই টাইপের সমস্যাগুলো সমাধান খুব ইজিলি করতে পারবা। জাস্ট চিত্র এঁকে এঁকে চেষ্টা করবা কিভাবে এগুলো সমাধান করতে হয়। সো প্রথমে আমরা যে 4টা অঙ্ক করলাম এবং প্রথমে আমি যে বেসিকটা বুঝাইছি, যে কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য যে ফর্মুলাগুলো শেখাইছি, যে টেকনিকটা শেখাইছি, এটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো আমার মনে হয় তোমাদের ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আসুক না কেন তোমরা সেটা সমাধান করতে পারবা। তো ক্লাসটি তোমরা সবাই শেয়ার করে রাখবে এবং খাতা কলম নিয়ে বারবার চেষ্টা করবে। আশা করি তোমরা পরীক্ষার সময় ভালো একটা ফল পাবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।